আসলে একটা মানুষকে কিভাবে বোকা বানানো যায় পরের সপ্তাহটা বললাম না আরকি, সেটা ভিভো ভালোই জানে। কারণ এই 20 ফেব্রুয়ারি তারা কিন্তু লঞ্চ করতে যাচ্ছে তাদের ভিভো Y29 এর স্মার্টফোনটি। আর এটির বেস ভেরিয়েন্টের জন্য প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার 20,000 টাকা, যেখানে আমরা 128 জিবি ইন্টারনেট স্টোরেজ পাবো। আর যেটা সবথেকে হাইয়েস্ট ভেরিয়েন্ট রয়েছে ওটার প্রাইস ধরা হয়েছে কিন্তু আপনার 25,000 টাকা, যেটা আপনার 8,256। হ্যাঁ, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেমনে আমাদেরকে বোকা বানাচ্ছে। কারণ আপনারা যারা এই স্মার্টফোনটি পারচেস করার জন্য অবশ্যই অপেক্ষা করছেন, তাও এই প্রাইস পয়েন্টের মধ্যে, অথবা যারা চাচ্ছেন যে স্মার্টফোনটি পারচেস করবেন তাও এই প্রাইস পয়েন্টের মধ্যে, তাদের অবশ্যই এই ভিডিওটি দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। তার কারণ আমি আপনাকে বলছি, আপনি এই 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যদি স্মার্টফোনের ডিজাইনগত দিক দিয়ে কথা বলেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, তবে বিল কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে ব্যাকে এক প্রকার আপনার মিলিটারি স্ট্যান্ডার্ডে আপনার প্রোটেকশন দেওয়া হয়েছে। বিদায় স্মার্টফোনটি মোটামুটি আমি শক্তপোক্তই বলবো। তবে আপনারা এতগুলো টাকা করে স্মার্টফোনের শুধু এর ডিজাইনের জন্য কি দিয়ে আসবেন? কারণ আপনারা যারা টাকার অভাবে ওয়েপেন কিনতে পারছে না তারা মনে হয় বর্তমানে স্মার্টফোন গুলো কিনবে। তবে একটা কথা মানছে যে ব্যাকে এক প্রকার প্যাটার্ন দেওয়ার কারণে একটু ক্লাসি ডিজাইন লাগে, তবে টাকাগুলো তো আমরা শুধু পে করবো না ডিজাইনের ক্ষেত্রে, বাকি সব আদার স্পেসিফিকেশন যদি আপনি চালিয়ে মজাই না পান তাহলে স্মার্টফোনটি নিবা কেন? তাহলে চলো যেন উদাহরণ ডিসপ্লেকে ধরুন। হ্যাঁ, অফলাইন মার্কেটে 6.68 ইঞ্চি হবে ডিসপ্লেটা অনেকের অবশ্য বড় মনে হতে পারে যখন হাতে নিবেন আর কিন, তবে যখন ডিসপ্লেটা অন করতে যাবেন সেক্ষেত্রে সে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট আপনাকে করতে পারে, কারণ এখানে আমরা রেজুলেশন হিসেবে দেওয়া হয়েছে HD+, তবে 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে একটু পুষিয়ে নিচ্ছে। তবে আপনি নিজেই কল্পনা করুন যে 20,000 টাকা একটা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন, সেখানে আবার HD+ রেজুলেশন, একটু ব্যাপারটা বেশি চিপ লাগবে। কারণ স্মার্টফোনটি কালার ক্যালিব্রেশনের কথা বললে এতে রেজুলেশন অনেক ঘাটতি দেখা দিবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। তবে তার থেকে বড় লজ্জাজনক বিষয় হচ্ছে এ বাজেটে কিন্তু আমরা অন্যান্য স্মার্টফোনগুলোতে ফুল HD+ রেজুলেশন অথবা সুপার অ্যামোলেড প্যানেল কিন্তু পাচ্ছি। আবার এখানে তারা 1000 নিটসের পিক ব্রাইটনেসও কিন্তু দিয়ে দিয়েছে। এখন এরই মাঝে আমাদের দেশের অনেক স্বনামধন্য ইউটিউবাররা আছেন, তারা অবশ্যই স্পন্সরের লোভে এই স্মার্টফোনগুলোকে তেন অনেক কিছুই বলবে। আসলে পাওয়ার অফ স্পন্সরই বলবো আমি। হ্যাঁ, ডিসপ্লেগত দিক দিয়ে সম্পূর্ণ ডিসঅ্যাপয়েন্টেড একটা বিষয় এখানে তারা করেছে। তবে হ্যাঁ, স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় কি এবার প্রশ্ন জাগতে পারে, কারণ স্মার্টফোনটা অলরেডি কিন্তু প্রি অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তার সাথে ভিডিওর প্রথমেই বললাম এটা 20 ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হতে যাচ্ছে। সেটা হচ্ছে তার ব্যাটারি সেকশন এসে কিছুটা হতাশা মুক্ত করেছে, কারণ 6500 mAh এর ব্যাটারি তা মনে হয় না এ বাজেটে অন্য কোনো স্মার্টফোন দিয়ে থাকছে, যার ফলে আপনি অনায়াসে 2 কিংবা 2.5 দিনের মতন কিংবা 3 দিনের মতো মোটামুটি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি নর্মাল ইউজে। আর বক্সে তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে প্রোভাইড করেছেই। আপাতত হাইলাইটেড বিষয় দূরে থাক, আরেকটি যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি সেটা হচ্ছে স্মার্টফোনগুলো পারফরমেন্স। কারণ একটা স্মার্টফোনের প্রসেসর দিয়ে কিন্তু বিবেচনা করা যায় যে স্মার্টফোনটা আসলে কতটা পাওয়ারফুল। তবে ভিভো এখানে এসেও কিন্তু কস্ট কাটিং করে দিয়েছে। তারা এখানে প্রসেসর হিসেবে ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। মূলত এই চিপসেটটা আপনার কয়েক বছর পুরানো, তার সাথে এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটা চিপসেটটা সম্পূর্ণ কিন্তু খাপ খায় নাই বলতে পারেন। এখানে আমার মতে আপনার হেলিও G100 কিংবা ডায়মন্ডসিটি 6300 ইউজ করলে মেবি মোর দেন বেটার হতো। আসলে বেটার না, এটা যে প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হয়েছে এই প্রাইস পয়েন্টে কিন্তু এরকম একটা চিপসেট অলরেডি আশা করা যায়। তাই সেক্ষেত্রে যারা গেমার রয়েছেন তারা অবশ্যই স্মার্টফোনটি থেকে দূরে থাকবেন, আর যারা একটু হেভি লো স্মার্টফোন ইউজ করেন তারাও কিন্তু এই স্মার্টফোনটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এতে স্মার্টফোনটিতে আপনি পাবজির মতন গেম স্মুথে রেখে আলট্রাতে রেখে প্লে করতে পারলেও যখন আপনার এনিমি সামনে আসবে তখন এখানে কিন্তু আপনার এফপিএসটা আপনার ড্রপ হয়ে যায়, তখন কিন্তু আপনার এফপিএসটা 34 কিংবা 35 এফপিএস এর কাছাকাছি থাকে। তাই গেমিং এর ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টেড করবে, সেটাই স্বাভাবিক। তবে যেসব 2D কিংবা নর্মাল গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করা যাবে স্মার্টফোনটি দ্বারা। আর এটি বাজারে আমরা 3টি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল দেখতে পাবো 6128, 8128 এবং 8256, যেখানে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2 এর ক্যাটাগরি। ফলে মোটামুটি একটা ভালো রিড এবং রাইটের স্পিডও দেখতে পাবো আমরা। আর স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা মূলত 6 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান করবে এবং ব্যাকএন্ডে কিন্তু দেওয়া হয়েছে তাদের ফান্টাসো S15। এখন কিছুটা ক্যামেরা প্রসঙ্গে আসলেও সেখানেও ডিসঅ্যাপয়েন্টেড করেছে স্মার্টফোনটি, কারণ ব্যাক প্যানেলে আসলে তো দেখতেই পাবো যে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে ক্যামেরা সেন্সরগুলো কতটা কাজে সেটাই জানাবো। যেখানে প্রাইমারিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ওয়াইড যুক্ত ক্যামেরা, থাকছে না কোনো OIS। সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড দেওয়া হয়েছে, ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক রাখলো। দেন থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল একটা ম্যাক বা যেটাকে সরকারি লেন্সও বলা যেতে পারে, যেখানে তারা ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে দিয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা 20,000 টাকা প্রাইস পয়েন্টের সাথে একদম সুইটেবল না। আর আপনি উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিওগুলো মোটামুটি ভালোভাবেই শুট করতে পারবে। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে বলবো যে আপনাকে অবশ্যই একটা 10-15 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন যেগুলো আছে আর কি সেরকম একটা রেজাল্ট দেবে, আহমরি খুব একটা ভালো তা না। পাশাপাশি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দিয়েও সেলফি তোলার পর সেলফিতে অনেক কিছুরই ঘাটতি দেখা দিবে। এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা মিনিমাম 16 কিংবা একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আশা করে থাকি। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে দেখতেই পাচ্ছেন ছবির ডাইনামিক রেঞ্জ বলুন কিংবা সেটা তেমন ভালো আসে না, যেগুলো ন্যাচারাল কালার রয়েছে আর কি সেগুলোকে কিন্তু আরো বেশি ডিপ করে দেয়। তাই অল ওভার এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ক্যামেরা আপনাকে খুশি করতে পারবে তা আমার জানা নাই। সো এই ছিল ভিভো Y29 এর আপনার ফুল স্পেসিফিকেশন। এখানে আমি ভালো চেয়ে খারাপ স্পেসিফিকেশনটাই বেশি দেখতে পাচ্ছি। তবে আমার মতে এই স্মার্টফোনটি যদি 15,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ হতো তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভ্যালু ফর মানি বলা যেতে পারতো। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। কারণ
কারণ আপনাদেরও কিন্তু নিজেদের নাগরিকত্ব রয়েছে।